আবারও সমন্বয়কদের উপর মধ্যরাতে হামলা চালিয়েছেন ছাত্রলীগ। সমন্বয়করা দেশ ছেড়ে পালাতে চাইছিল। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গার সহ অন্যান্য আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সমাবেশে এসব কথা বলেছেন। বৈষম্য বিরোধী ছাত্র নেতা সহ 10 জন আদিবাসী নেতাকর্মী আহত হয়েছেন। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা কি আসলে শুধু ক্ষমতা চায় নাকি দেশের ভালো চায়? যে আওয়ামী লীগের খেলা শুরু হয়ে যাবে, বেধর পেটান পেটায় ছাত্রলীগ আপনার সমন্বয়কদের। সার্জিস আলম সহ আওয়ামী লীগের বলছিলাম না যে আওয়ামী লীগের খেলা শুরু হয়ে যাবে, বেধর পেটান পেটায় ছাত্রলীগ আপনার সমন্বয়কদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী নেতাদের। কি ঠিক আছে? দারুণ খুশি হয়েছি, একদম পারফেক্ট। শেখ হাসিনা একটা কথা বলছে যে আর নয় প্রতিবাদ, এখন হবে প্রতিরোধ। কি শেখ হাসিনার এই কথা বাস্তবায়ন প্রতিনিয়ত হতেই চলতেছে, আরো হবে। ক্যাম্পে থেকে বের করে দিচ্ছে, আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগের যে শিক্ষার্থী আছে এদেরকে তারা বের করে দিচ্ছে। পেটাবে না? অবশ্যই পেটাবে। এতদিন তো তোমরা পেটাইছো, যেখানেই আওয়ামী লীগ পাইছো সেখানেই তোমরা পেটাইছো। তো এখনই তো পিটানি খাইবাই, সামনে আরো খাইবা। আওয়ামী লীগের কাজ শুরু হয়ে গেছে। শেখ হাসিনার একটা বক্তব্য দেখছেন কত পাওয়ার, মানে তিনি ভারত থেকে অনলাইনে একটা বক্তব্য যে আর নয় প্রতিবাদ, এখন হবে প্রতিরোধ। বুঝতে পারেন মানে একটা বক্তব্যর কত পাওয়ার, কত ওয়েট, কত ওয়েট নিতে পারতেছেন। একে একে কি সবাই পিটানি খাইতেছেন, আরো পিটানি খাইবেন। আপনাদের হাড্ডি ভাইঙ্গা মনে করেন ঘুরা করে দেবে একদম ছাত্রলীগ। আরো খাইবেন, ক্যাম্পে থেকে বের করে দেন, তাই না? আওয়ামী লীগের উপর দখলবাজিতা করেন। এখন কেন আপনার হাত পা ধরেন? এদেরকে উপরে ফেলে দিতে হবে, এদেরকে শেষ করে দিতে হবে, এদেরকে কঠিনভাবে শায়েস্তা করতে হবে। পারবেন কঠিনভাবে শায়েস্তা করার? আপনাদেরকে যে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা মনে করেন ছাত্রলীগ খুব ভালোভাবেই জানে। দেখতেছেন, এটাই হচ্ছে তার প্রমাণ। মানে বর্তমান বাংলাদেশ জুড়ে সম্পূর্ণ মনে করেন আপনাদের দখলে, তারপরও ক্যাম্পে ঢুকে আপনাদেরকে ঘন দোলাই দিল। কিভাবে পেটাইলো? কিভাবে আপনাদেরকে পেটাইলো? বর্তমান যেখানে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নাই বাংলাদেশে, কল্পনা করতে পারেন? একটাবার লজিক্যালি ভাবেন, আওয়ামী লীগের তো কোনো অস্তিত্বই নাই, তারপরও আপনাদের এভাবে মনে করেন বেধরভাবে পেটাইলো। মানে আপনাদের হাড্ডি ভাঙ্গা ফেলাইছে একেবারে। ছাত্রলীগ আপনাদের হাড্ডি ভাঙ্গা ফেলাইছে। আরো ভাঙবে। আপনাদের গলার টোন আরো নামবে, আরো নিচু হবেন আপনারা আরো নিয়ন্ত্রণে আসবেন। কেবল তো খেলা শুরু মাত্র। শেখ হাসিনার একটা বক্তব্য বর্তমান আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে অনুপ্রেরণা হয়ে গেছে। জানেন কি সেটা? যে প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রাম অঞ্চলে, প্রতিটা জেলা ভিত্তিকে, প্রতিটা ডিস্ট্রিক্টে আপনার বাংলাদেশের ভিতরে আনাচে কানাচে প্রতিটা জায়গায় কমিটি করে তোলো। বুঝতেছেন আপনি? মানে সবাই একত্রে হও, বড় একটা আন্দোলন কিংবা বড় একটা ধামাকা আসতেছে বাংলাদেশে অতি দ্রুত। আপনাদের ক্যাম্পে ঢোকে ছাত্রলীগের এখন পর্যন্ত সেই ক্ষমতা আছে, মানে পুলিশ প্রশাসন আপনাদের, ক্ষমতা আপনাদের, সরকার আপনাদের, সমন্বয়ক আপনারা, সবই আপনারা। তারপরও আপনাদের ক্যাম্পে ঢুকে ছাত্রলীগ আপনাদের এভাবে বেধরভাবে মনে করেন আপনাদের হাড্ডি ভাঙার ক্ষমতা রাখে। আপনারা কি ভয় পাচ্ছেন না? ভয় করে না আপনাদের? খেলা তো শুরু রে ভাই। কারণ দেখেন লজিক্যালি মিলান, জনগণ আপনাদের, সরকার আপনাদের, সবকিছুই আপনাদের, কিন্তু আপনাদের ঘরে ঢুকে সবার সামনে আপনাদেরকে পেটায় মনে করেন চলে আসে ছাত্রলীগ। এটাই হচ্ছে আওয়ামী লীগের পাওয়ার, এটাই হচ্ছে স্বাধীনতার পাওয়ার, এটাই হচ্ছে স্বাধীনতা যুদ্ধের পাওয়ার, এটাই হচ্ছে স্বাধীনতার রক্তের পাওয়ার। বুঝতে পারতেছেন? সত্যের জয় সবসময় আসে। যার ভিতরে নাকি সততা আছে, যার ভিতরে নাকি বাংলাদেশের রক্ত আছে, যার ভিতরে নাকি স্বাধীনতার রক্ত আছে, সে কখনো ভয় পায় না রাজাকারদের। আপনারা তো হচ্ছেন রাজাকার। এই রাজাকারদেরকে ঘরে ঘরে ঢুকে মনে করেন হাড্ডি ভাঙতে হবে, ঘরে ঢুকে ইনশাআল্লাহ। সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী, যা জানা গেল। এই শিরোনামে ইত্তেফাক একটি রিপোর্ট করেছে। ব্রেকিং নিউজ, সেটি জহির উদ্দিন সুমন, যে সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী, তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই খবরটি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল এবং ছড়িয়ে পড়েছে, মোট কথা সেই কারণে ভাইরাল।
সেখানে দাবি করা হয় যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ ৪৫ ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে দাবিটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার। এক প্রতিবেদনে রিউমার স্ক্যানার জানিয়েছে সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ বিবিসি নিউজ 2470 নামের একটি ব্লগ ওয়েবসাইটে গত 12 জানুয়ারি ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে দাবি করা হয় গত 12 জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সার্জিস আলম সহ ৪৪ জনকে আটক করে। এই সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল। এতে আরো বলা হয়, সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আমরা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছি। প্রাথমিক তদন্তে জানা যায় তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে মূলধারার জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। এছাড়া সার্জিস আলম সহ কোনো ব্যক্তি বা সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের তথ্য পায়নি, অর্থাৎ সেনাবাহিনীও কোনো অভিযোগ করেনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর যোগাযোগ করে রিউমার স্ক্যানার। আইএসপিআর জানায় এটি একটি মিথ্যা সংবাদ। দর্শক দেখেন, এই যে সার্জিস আলম সহ হাসনাত আব্দুল্লাহ, তারা জুলাই গণঅভ্যুত্থানের নেতা এবং যে ৪-৫ জন একেবারে নেতৃত্ব দিয়েছেন সেই কাতারে। তারা এখন নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এগুলিকে সংগঠিত করছে, রাজনৈতিক হয়তো দল গড়ার চেষ্টা করছে। এতে অনেকেরই সহ্য হচ্ছে না। তাদের সাথে বিএনপি বা অন্যদের মতভেদ থাকতে পারে, এটা সত্য, কিন্তু শেখ হাসিনার পতনে তারা যে একেবারে প্রাণপণ লড়েছে, জীবনের বিনিময়ে বলতে গেলে জীবনকে বাজি রেখে তারা লড়াই করেছে, এটা তো সত্য, এই ব্যাপারে কোনো মিথ্যা নেই। সুতরাং আজকে তাদেরকে একটু অসম্মানিত করা, তাদেরকে খাটো করা, একটা বিভ্রান্তি তৈরি করা সমাজে, এই কাজগুলি খুবই পরিকল্পিতভাবে মহল বিশেষ করে যাচ্ছে। এবং তারা দেশে বিদেশে বসে যেভাবেই হোক না কেন ফেসবুক, টুইটার, তারপর ইনস্টাগ্রাম, ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে খবরগুলো, যাতে একটা এদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হয় এবং সেনাবাহিনীর সাথে তাদের একটা মুখোমুখি একটা দ্বন্দ্ব চলছে। এই কথাগুলো যখন কি প্রচার হবে, তখন যারা হাসিনার সমর্থক পতিত সরকারের, তারা উৎসাহিত হবে এবং তাদেরকে উৎসাহিত করার জন্য এবং মানুষের মধ্যে একটা এদের ইমেজটা নষ্ট করার জন্য এই কাজগুলো তারা করে যাচ্ছে। বেশ অনেক দিন থেকে নানা রকম খবর দিচ্ছে, এটা হয়তো তারই একটি অংশ। দর্শক, এই প্রথমবারের মতন বিএনপি এবং জামাত ইসলামকে ক্ষমতা লোভী হিসাবে আখ্যায়িত করেছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা কি আসলে শুধু ক্ষমতা চায় নাকি দেশের ভালো চায়, যে সংস্কারগুলো না করেই তারা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে? তাদের আসলে উদ্দেশ্যটা কি, এই সম্পর্কে আজকে একটা ব্রিফ করেছে সার্জিস আলম। তো প্রথমে সার্জিসের একটু কথা শুনি, তারপর আমরা হাসনাতের বক্তব্যটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে যদি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বসে থাকতো, তাহলে এই নির্বাচনের চিন্তা কিন্তু তারা 2029-30 সালের দিকে করত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ইভেন অন্যান্য যে মানুষগুলো, তারাও আশা ছেড়ে দিয়েছিল, ইভেন বিএনপিও তাদের জায়গা থেকেই আশা ছেড়ে দিয়েছিল যে তারা আর এই ফাইট ব্যাকটি করতে পারবে কিনা, ইভেন তারা 2029-30 সালের আগে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। দর্শক, সার্জিস যখন গোছালোভাবে এই বক্তব্য দিয়েছে, এই বক্তব্য থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে আমাদের যে বিএনপি এবং বা জামায়াত ইসলামের রাজনৈতিক দলগুলো আছে, নির্বাচনের জন্য যারা সরকারকে আলটিমেটাম দিচ্ছেন, তাদের উপর যথেষ্ট বিরক্ত এবং কি যথেষ্ট ক্ষোভ আছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন। তারা মনে করছে সংস্কার ছাড়া কেন এই নির্বাচন, যেহেতু আমাদের এই রাজনৈতিক দলগুলো মাইনাই নিছিল 2029-এর আগে এই দেশে নির্বাচন হবে না, সুতরাং এত তাড়াহুড়া কেন আপনাদের ক্ষমতায় যাওয়ার দিকে? এটা সার্জিসের প্রশ্ন। তো সার্জিসের আরও কিছু বক্তব্য আছে। এর আগে আমরা হাসনাতের আরেকটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণভাবে এক ধরনের ডাইরেক্ট কি বলা হচ্ছে, থ্রেডই বলেন বা হুঁশিয়ারি বলেন বা রুখে দেওয়ার বক্তব্যই বলেন। হাসনাত বলছি, আমরা বারবার বলছি আগে আওয়ামী লীগের বিচার হতে হবে। যেসব মিডিয়া, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেসব বুদ্ধিজীবী আওয়ামী লীগের দালাল হিসাবে ফেসিবাদের পক্ষে যোগ দিয়েছেন, যারা ফেসিবাদের পক্ষে লিখবে, আমরা সেই কলমগুলো ভেঙে দিব। বারবার বলে আসছি, তরুণ প্রজন্মের কথা যদি বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, পরবর্তীতে যারাই
নীতি নির্ধারণের ফোরামে আসবেন তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। এখন নির্বাচনের আগে এই নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান দাবি হচ্ছে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, তারপরে এই দেশে নির্বাচন হবে। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ সংস্কারগুলোকে এই সুযোগে করে নিতে হবে, আর যদি এটা এখন করা না হয় তাহলে কখনোই করার সুযোগ নাই। বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে যে নির্বাচনমুখী একটা অ্যাক্টিভিটিজের মধ্যে আমরা দেখেছি আজকে সম্ভবত বিএনপির একটা জরুরি বৈঠক হয়েছে, সেখানে তারা বলছে যে এই বছরের মাঝামাঝি মানে মে জুনের দিকে বড় ধরনের একটা আন্দোলনে যাবে, নির্বাচনকে এই বছরের মাঝামাঝি করার জন্য সর্বোচ্চ 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন সরকারকে দিয়ে দিতেই হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তারা সরাসরি কোনো কথা না বললেও তাদের ভাষাগুলোই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সার্জিস হাসনাতরা তাদের মুখ দিয়ে কিন্তু আমরা দেখছি যে এটা বের হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দাবি, সেই দাবির সাথে আপনাদের কি মনে হয় যে এই সংস্কারের ইস্যুটা আসলে এটা কত বছর লাগবে, এই সংস্কারের মধ্যে কি কি হবে, বা গত 6 মাস যাবত এই সরকার যখন আছে তখন জনজীবনের উপর যে চাপগুলো তৈরি হচ্ছে সেগুলো আসলে কোন পথে যাবে। পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা বলছে নির্বাচিত সরকার ছাড়া এই ইউনূসের সরকারের সাথে তাদের স্বাভাবিক সম্পর্ক বিরাজমান হবে না। আবার ছাত্রদের যে দাবির মধ্যে কিছু ঝামেলাযুক্ত যেই জায়গাতে বিএনপির সাথে তৈরি হচ্ছে বা জামাতের সাথে তৈরি হচ্ছে সেটা হচ্ছে 72-এর সংবিধান এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, তারপরে সংস্কারের সাথে সাথে এরপরে হবে নির্বাচন। কিন্তু সিস্টেম বলছে এই জিনিসগুলো 2-4-5 দিনের মধ্যে বা 6 মাসে করা সম্ভব না, কারণ শেখ হাসিনার তো ভারত ফেরতই দিবে না। বাংলাদেশ থেকে যতগুলো আওয়ামী লীগের নেতাকর্মী ভারত পালাই গেছে এদেরকেও ভারত ফেরত দিবে না, বা এই সরকার চাইলে আনতে পারবে না। তাহলে আপনার এই বিচারটা আসলে কয় বছর লাগাইয়া হবে। এখন ছাত্রদের ভাষায় 2029 পর্যন্ত তো আপনারা মাথা উঁচা করে দাঁড়ানোর সাহস ছিল না, বা সাহসও করতেন না। যদি আমরা সামনে আগে না আসতাম তাহলে আমরা 2029-এর আগে এখনও লম্বা সময় আছে, কেন এত তাড়াহুড়া করতেছেন? এখন আসলে যত ঝামেলার মূল ঝামেলা হচ্ছে এই সংস্কারটা আসলে ঠিক কতটুকু হবে, কত মাস সময় লাগবে, এত মাস সময় পর্যন্ত সরকারকে নির্ধারিত করে দিতে পারছে না। বিএনপির মনে হচ্ছে যে এই লম্বা সময়ের মধ্যে তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে তারা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এর পাশাপাশি এই অন্তর্বর্তী সরকার -2-3 ফর্মুলাতে যাবে কিনা এটাও একটা মনে মনে সন্দেহ আছে। জামাতও কিন্তু ওই ক্রাইটেরিয়াতে চিন্তা করতেছে। তো সব কিছু মিলিয়ে এই প্রথমবারের মতন বিএনপি এবং জামাতকে নিয়ে আমরা দেখছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। আপনি কি মনে করেন সংস্কার কতদিন পর্যন্ত হওয়া উচিত? নির্বাচন আসলে